আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি মিথিলা ইসলাম। শুরুতেই পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। একসাথে শাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি, লাশ পাঠানো হয়েছে চট্টগ্রাম ও ফরিদপুরে, গণজাগরণ মঞ্চের উল্লাস। ফাঁসির আগে শাকা মুজাহিদের পরিবারের শেষ দেখা, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন অস্বীকার। দেশের অগ্রযাত্রা যেন কেউ ব্যাহত করতে না পারে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান। 2 মাসেরও বেশি সময় পর লন্ডন থেকে ফিরেছেন খালেদা জিয়া। নেতাকর্মীদের বিমানবন্দর প্রবেশে বাধা, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধস্তাধস্তি। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর হল বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড। রাত 12:55 তাদের ফাঁসি দেওয়া হয়। এদিকে সাক্ষাৎ শেষে সরকারের দাবি খণ্ডন করে দুই পরিবারের সদস্যরাই বলেছেন সালাউদ্দিন কাদের ও মুজাহিদ প্রাণ ভিক্ষা চাননি। ফাঁসি কার্যকরের প্রক্রিয়ায় রাত 10টার পর কারাগারে প্রবেশ করেন ঢাকা জেলা প্রশাসক, আইজি প্রিজন ও 2 ম্যাজিস্ট্রেট। রাত 12:20 ঢাকা কেন্দ্রীয় কারাগারে একসঙ্গে ঢুকে 4টি অ্যাম্বুলেন্স। পরে 12:55 একসঙ্গেই ফাঁসিতে ঝোলানো হয় সালাউদ্দিন ও মুজাহিদকে। এর প্রায় ঘণ্টাখানেক পর রাত 1:45টার দিকে কারাগার থেকে বেরিয়ে আসেন সিনিয়র জেল সুপার। গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেন ফাঁসি কার্যকরের বিষয়টি। যুদ্ধাপরাধের দায়ে দণ্ডাদেশপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশের রায় 12:55 একই সাথে কার্যকর করা হয়েছে। কেটে যায় আরও 1 ঘণ্টা। পুলিশি নিরাপত্তায় রাত 2:55 লাশবাহী 2টি অ্যাম্বুলেন্স কারাগার থেকে বের হয়ে ছোটে ফরিদপুর ও চট্টগ্রামের উদ্দেশ্যে। এর আগে রাত 9টায় সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে শেষ দেখার জন্য পরিবারের সদস্যদের ডেকে পাঠায় কারা কর্তৃপক্ষ। সালাউদ্দিনের সাথে দেখা করে আধা ঘন্টা অবস্থান করে রাত 11:30টার পর বেরিয়ে যান তার পরিবারের সদস্যরা। আর মুজাহিদের সাথে শেষ দেখা করে রাত 12টার কিছু পরে বেরিয়ে যান তার স্বজনরা। ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে বিকেল থেকেই কেন্দ্রীয় কারাগার এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। বন্ধ করে দেয়া হয় কারাগারের চারপাশের রাস্তা ও যান চলাচল। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা। সাকা মুজাহিদের ফাঁসি কার্যকরের সাথে সাথে শাহবাগে উল্লাসে মেতে ওঠে গণজাগরণ মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এর আগে সন্ধ্যা থেকে শাহবাগের জাদুঘরের সামনে মঞ্চের কর্মীদের সাথে যোগ দিতে মোমবাতি জ্বালিয়ে মিছিলে নামে সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ। 2 যুদ্ধাপরাধীর ফাঁসির দ্রুত কার্যকরের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। রাত 12:55 ফাঁসি কার্যকরের খবর পাওয়ার পরপরই ফুল ছিটিয়ে উল্লাস করেন তারা। এরপর বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে মিছিল করে মঞ্চের কর্মী ও সাধারণ মানুষেরা। এ সময় তারা জানায়, এই ফাঁসি কার্যকরের মাধ্যমে যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ করার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে গেল। এই বিজয়ের ক্ষণে আমি প্রথমেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই বাঙালি জাতির জনক, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে, এবং সেই সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদ 30 লক্ষ মানুষকে যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এরকম কুখ্যাত নরপিশাচ বাংলাদেশের মাটির যাতে আর না জন্মে। মনে হয় কিছুদিনের মধ্যে বাংলাদেশটাকে রাজাকার মুক্ত করতে পারবো। ফরিদপুরে নিজ গ্রামে দাফন করা হয়েছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে। এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ এখনও চট্টগ্রামের রাউজানের পথে। সকাল 6:35 মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়ি পৌঁছায়। পরে বড় ভাই আলী আফজাল মোহাম্মদ খালেসের ইমামতিতে সকাল 6:50 মুজাহিদের জানাজা শেষে ফরিদপুরের খাবাসপুরে আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার সামনে তার দাফন হয়। এদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবিও। অন্যদিকে চট্টগ্রামের রাউজানে গহিরাস্ত পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে সালাউদ্দিন কাদের চৌধুরীর। এদিকে দণ্ড কার্যকরের পর আনন্দ মিছিল হয়েছে 2 জেলাতেই। চট্টগ্রামে আনন্দ মিছিল
ও মিষ্টি বিতরণ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রায়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তারা। ফরিদপুরে আনন্দ মিছিল করে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও বিভিন্ন সংগঠন। রায় কার্যকরে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন তারা। এদিকে রায় কার্যকরের মধ্য দিয়ে ন্যায় বিচার পেয়েছেন বলে সন্তোষ জানান মুজাহিদের মামলার ৫ নম্বর সাক্ষী রণজিৎ কুমার নাথ। শুধু পুরো রাজধানীবাসী না, সারা বাংলাদেশের মানুষ। এর আগে দিনভর সাকা চৌধুরী ও মুজাহিদের প্রাণভিক্ষা চাওয়া নিয়ে চলেছে বিতর্ক। সরকার পক্ষ থেকে বলা হয় তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন। অন্যদিকে পরিবার ও দলের পক্ষ থেকে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি বিশ্বাসযোগ্য নয় বলে জানানো হয়েছে। দুপুরে 2 নির্বাহী ম্যাজিস্ট্রেট কারাগার থেকে বের হয়ে আসার পরই জানা যায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। এরপরই সরকার ও বিভিন্ন মহল থেকে আসতে শুরু করে প্রতিক্রিয়া। তারা জানান প্রাণভিক্ষা চাওয়ার মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মানবতাবিরোধী অপরাধী তা নিজেরাই স্বীকার করলেন। আইনের প্রক্রিয়ায় প্রাণ ভিক্ষা চাইতেই পারে, সুতরাং তা চেয়েছে, কিন্তু চাওয়ার মধ্যে দিয়ে তারা যে যুদ্ধ অপরাধী সেটা তারা নিজেরাই প্রমাণ করেছে। আমি মনে করি না মহামান্য রাষ্ট্রপতি এখানে যদি ক্ষমা ভিক্ষা করেন তাহলে দেশের জনগণ এটাকে ভালোভাবে নেবে। সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে সেই রায়টা যে যথার্থ, মাপ চাওয়ার মধ্য দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদি সাহেব সেই আদালতের রায়টাকেই যথার্থ বললেন। ওরা যে অপরাধ করেছে অপরাধটা স্বীকার করেছে। তবে বিতর্ক তৈরি হয় বিকেল নাগাদ। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন তিনি রিট্রায়ালের আবেদন নিয়ে এসেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন তার বাবা কোনোভাবেই প্রাণভিক্ষা চাইতে পারেন না। সালাউদ্দিন কাদের চৌধুরী ওরকম মানুষ না যে ফাঁসির ভয়ে স্বীকার করবে যে উনি কোনো গুনাহ করেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরী is innocent and an innocent man will be taken to the gallows। এই জিনিসটা আমি ছেলে হিসাবে বলছি, এবং দেশের মানুষ কোনো সময় বিশ্বাস করবে না যে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধ অপরাধী। যতক্ষণ পর্যন্ত বাবার মুখ থেকে আমি না শুনি ততক্ষণ পর্যন্ত আমার এটা বিশ্বাস করা এর আগে যখন কঠিন। একই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা সংক্রান্ত সংবাদ অসত্য ও বিভ্রান্তিমূলক। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে প্রাণভিক্ষার বিষয়টি অপপ্রচার বলেও উল্লেখ করা হয়। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যথাযথ আইনগত সুবিধা পাননি বলে অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যরা। অন্য দণ্ডপ্রাপ্তরা রায় কার্যকরের আগ পর্যন্ত আইনজীবীদের সাথে সাক্ষাতের সুযোগ পেলেও এই দুজনকে সেই অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মুজাহিদের পরিবারের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে তার স্ত্রী তামান্নাই জাহান জানান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলারও আসামি। মানবতাবিরোধী অপরাধে আপিলে ফাঁসির দণ্ড বহাল রাখার পরও তাকে গ্রেনেড হামলা মামলায় 9 এবং 10 নভেম্বরও তাকে বিশেষ আদালতে হাজির করা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তার আইনি অবস্থান কি হবে সে বিষয়ে রাষ্ট্রপতির কাছে জানতে আবেদন করতে চান মুজাহিদ। বিষয়টি নিয়ে আইনজীবীদের সাথে কথা বলতে চান তিনি। এদিকে গুলশানে আরেক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বলেন কামরুজ্জামানের রায় কার্যকরের আগ পর্যন্ত আইনজীবীরা সাক্ষাতের সুযোগ পেলেও তার বাবার সাথে আইনজীবীদের দেখা করতে দেওয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত আমাদের আইনজীবীকে সালাউদ্দিন কাদের চৌধুরী না বলে ওনার সিদ্ধান্ত কি, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে বলতে পারছি না যে ওনার সিদ্ধান্তটা কি। ম্যাজিস্ট্রেট দুজন ওনার কাছে এখন দাঁড়িয়ে আছে, কিন্তু ম্যাজিস্ট্রেটদের থেকে আমরা কি তথ্য পাবো আর ওটা কি সঠিক তথ্য কি না ওটাও আমরা বলতে পারছি না। সেই কারণেই আমরা বারবার করে বলছি আমাদের আইনজীবীদের ওনার সাথে দেখা করা অতিরিক্ত জরুরি। মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার শুরু হয় 2011 সালে। বিচার শেষে তাকে ফাঁসির দণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিল রিভিউ আবেদনেও সাজা বহাল থাকলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার শেষ সুযোগটিও নেন সালাউদ্দিন কাদের চৌধুরী, কিন্তু তার এই আবেদন প্রত্যাখ্যান করে দেন রাষ্ট্রপতি। দীর্ঘ সময় নিয়ে সব আইনি প্রক্রিয়া শেষে রাতে কার্যকর করা হয় তার ফাঁসি।
আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতা আসার পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হরতালের এক মামলায় গ্রেপ্তার করা হয় 2010 সালের 16 ডিসেম্বর। 2011 সালের 17 জানুয়ারি তাকে গ্রেফতার দেখানো হয় মানবতা বিরোধী অপরাধে। 14 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। পরের বছর অর্থাৎ 2012 সালের 4 এপ্রিল অভিযোগ গঠন করে শুরু হয় বিচার কাজ। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে 2013 সালের 1 অক্টোবর রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে 23টি অভিযোগ এনেছিল প্রসিকিউশন, যার 17টিতে সাক্ষ্য প্রমাণ দিয়েছিল। এর মধ্যে 4টিতে মৃত্যুদণ্ড, 3টিতে 20 বছর করে এবং 2টিতে 5 বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2013 সালের 29 অক্টোবর রায়ের বিরুদ্ধে আপিল করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। 2015 সালের 29 জুলাই একটি অভিযোগ থেকে খালাস দিয়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। 30 সেপ্টেম্বর আপিল বিভাগের পুরো রায় প্রকাশের পর 1 অক্টোবর মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর 14 অক্টোবর আপিলের রায়ের রিভিউ আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। শুনানি শেষে 18 অক্টোবর রিভিউ খারিজের মধ্য দিয়ে শেষ হয় সব ধরনের আইনি কার্যক্রম। তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে কোনো বাধা নেই, কিন্তু তারপরও শেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনও করেছিলেন তিনি, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। এরপর কারা কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম শেষে কার্যকর হয় ফাঁসির দণ্ড। সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার থেকে দণ্ড কার্যকরে সময় লেগেছে 4 বছর 11 মাস 5 দিন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশে কোনো যুদ্ধাপরাধী বা স্বাধীনতা বিরোধী নেই, পাস্ট ইজ পাস্ট, এমন মন্তব্য করেছিলেন জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ। ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় 2010 সালের আগস্টে আটকের পর আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার দেখানো হয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে। 2012 সালের 21 জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয় মুজাহিদের। 1 বছরের বেশি বিচারিক কার্যক্রম শেষে 2013 সালের 17 জুলাই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় আসে এই জামায়াত নেতা। মুজাহিদের বিরুদ্ধে আনা 7টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মধ্যে 5টি ট্রাইব্যুনালে প্রমাণিত হয়। রায়ের বিরুদ্ধে আপিল করলে 2 বছর আইনি লড়াই শেষে চলতি বছরের জুনে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে সর্বোচ্চ আদালত। রায় পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয় 18 নভেম্বর। আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জন্ম 1948 সালে ফরিদপুর জেলার খাবাসপুরে। রাজেন্দ্র কলেজে পড়ার সময়ই যোগ দেন জামায়াতের তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘে। 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতায় ইসলামী ছাত্র সংঘের সদস্যদের নিয়ে আলবদর বাহিনী গঠিত হলে কমান্ডারের দায়িত্ব পান মুজাহিদ। তার নেতৃত্বে আলবদর বাহিনী মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ব্যাপক মানবতা বিরোধী কর্মকাণ্ড চালায়। স্বাধীনতার পর তিনি জামায়াতের রাজনীতিতে যুক্ত হন। 1982 সাল থেকে কেন্দ্রীয় কর্মপরিষদে দায়িত্ব পালন শেষে 2000 সালে হন সেক্রেটারি জেনারেল। নির্বাচনে জয়ী না হলেও বিগত 4 দলীয় জোট সরকারের আমলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান মুজাহিদ। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। দেশের অগ্রযাত্রা যেন কেউ ব্যাহত করতে না পারে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেরা সদরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি সহ তাদের মাসিক ভাতা 5,000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে 21শে নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে। ত্বরান্বিত হয় বাংলাদেশের স্বাধীনতা। আর সেই থেকেই প্রতি বছর এই দিনটিকে উদযাপন করা হয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। সকালে সেনানিবাসে শিখা নির্মাণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে 3 বাহিনীর প্রধানরা একসাথে ফুলেল শ্রদ্ধা জানান শিখা নির্মাণে। এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 7 বীরশ্রেষ্ঠ সহ 70 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য সংবর্ধনা আয়োজন করা হয়। এ সময় শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। আজকে বাংলাদেশের এই অগ্রযাত্রা যাতে কেউ রোধ করতে না পারে তার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করবার আহ্বান জানাচ্ছি। যে বাংলাদেশ
মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা বিজয় অর্জনকারী দেশ। সবসময় বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নিচু করে নয়। শেখ হাসিনা জানান, মুক্তিযোদ্ধাদের কল্যাণে সম্ভব সবকিছুই করবে সরকার। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা যা মাত্র 900 টাকা ছিল, তা আমরা 5000 টাকায় উন্নীত করেছি এবং ভাতাভোগীদের সংখ্যাও আমরা বাড়িয়েছি, প্রায় 2 লক্ষের মতো বৃদ্ধি করেছি। এখন এটা 8000 করা হয়েছে এই বাজেটে, এবং আগামীতে এটা 10000 করবারও একটা প্রস্তাব রয়েছে এবং সেটা আমরা করে দেব। বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশ রক্ষা ও গড়ার কাজে শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা নিয়ে সশস্ত্র বাহিনী কাজ করবে, এমনটাই প্রত্যাশা। সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার যে পদক্ষেপ প্রয়োজন সেটা আমরা নেব এবং আমরা তা নিচ্ছি, এবং আমাদের এই মেয়াদকালেই যাতে তা সম্পন্ন হয় সে ব্যবস্থাও আমরা নিচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখনই সবাই কিছু পায়। পরে সেনা কর্মকর্তা সহ বিশিষ্ট নাগরিকদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। চিকিৎসা শেষে 2 মাসেরও বেশি সময় পর লন্ডন থেকে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। তাকে স্বাগত জানাতে যাওয়া নেতাকর্মীদের বিমানবন্দরের মূল সড়কে আটকে দেয় পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের দফায় দফায় বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একে সরকারের স্বৈরাচারী আচরণ বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে দুপুরের পর থেকে বিমানবন্দর ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এয়ারপোর্ট সড়ক এবং তার আশপাশের অলিগলিতে শক্ত অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গণমাধ্যম কর্মীদেরও আটকে দেওয়া হয় প্রধান সড়কেই। পুলিশি বাধায় পড়েন বিএনপির সিনিয়র নেতারা, বাদ যায়নি মহিলা কর্মীরাও। এ সময় আশপাশের সড়কে তৈরি হয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়ে বিদেশগামী যাত্রী ও তাদের স্বজনরা। পরিস্থিতির এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় বাকবিতণ্ডা হয় বিএনপি নেতা কর্মীদের, হয় ধস্তাধস্তিও। সরকারের এমন আচরণে ক্ষুব্ধ বিএনপি নেতারা। তাদের অভিযোগ, এটি স্বৈরশাসনেরই অংশ। আমরা মনে করি যে এটা খুবই অন্যায় এবং অত্যন্ত ভুল। দেশে যে কোনো গণতান্ত্রিক পরিবেশ নাই, আজকে এই সরকারের এই আচরণে আমাদের এটাই প্রমাণিত হলো। এই 2 মাস একদিকে তারা বলে যে বিএনপি তো এখন নাই, বিএনপিকে খুঁজে পাওয়া যায় না। তো 2 মাসের মধ্যে মন্ত্রীরা, তাদের নেতারা, তাদের মুখ দিয়ে খালেদা জিয়ার কথা ছাড়া অন্য কোনো কথা আপনারা কি শুনেছেন? আমি বলবো এটা কোনো গণতন্ত্র না, এটা স্বৈরতন্ত্র, স্বেচ্ছাতন্ত্র, মানুষকে হয়রানতন্ত্র। অপোজিশনকে যতভাবে আসার পিছার দেওয়া যায় সেই তন্ত্র। সন্ধ্যা 5:30টার পরে বিমানবন্দর থেকে বের হয় বেগম জিয়ার গাড়িবহর। এ সময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঢাকায় আসাকে কেন্দ্র করে বিমানবন্দর এবং এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যদিও বিএনপির পক্ষ থেকে বিষয়টিকে বাড়াবাড়ি উল্লেখ করে তারা বলছেন এটি গণতন্ত্রের পথে অন্তরায়, কিন্তু পুলিশ বলছে বিএনপি চেয়ারপারসন নিরাপত্তা নিশ্চিতের জন্যই তাদের এই বাড়তি ব্যবস্থা। প্রধান সড়কে বেগম জিয়ার গাড়িবহর চলা শুরুর পর কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় সড়ক বাতি। পরে রাত 7:30টার দিকে গুলশানের বাসভবনে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নিচে গ্রেটল সিরামিক সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। জনস্বার্থে যতদিন প্রয়োজন বন্ধ রাখা হবে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম, বললেন প্রতিমন্ত্রী। শাকা মুজাহিদের ফাঁসির খবর বিশ্ব গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার।
স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। কড়া নিরাপত্তায় 50,000 মুসল্লির অংশগ্রহণে টঙ্গীর তুরাগ তীরে চলছে জোর ইজতেমা। শনিবার চলে জোর ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। শুক্রবার সকালে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই ইজতেমা। 50,000-এরও বেশি তাবলিগ জামাত কর্মী টঙ্গীর তুরাগ তীরে জমায়েত হয়েছেন। প্রতি বছর বিশ্ব ইজতেমা শুরুর 40 দিন আগে হয় এই জোর ইজতেমা। আগামী 24 নভেম্বর শেষ হবে এবারের জোর ইজতেমা। আর 2 পর্বের বিশ্ব ইজতেমা হবে 8 থেকে 10 জানুয়ারি এবং 15 থেকে 17 জানুয়ারি। জননিরাপত্তা ও জনস্বার্থে যতদিন প্রয়োজন ফেসবুক সহ ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হবে। সেই সাথে সিম নিবন্ধনের পাশাপাশি সেটের IMEI নম্বর নিবন্ধনের ব্যবস্থা নেবে সরকার। রাজধানীতে এক আলোচনায় এসব কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আলোচনায় বক্তারা বলেন, দিন দিন প্রযুক্তি ব্যবহার করে দেশে অপরাধ বাড়ছে। মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করে যেসব অপরাধ করা হয় তার নিয়ন্ত্রণে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তারা বলেন, শুধু অপরাধ বাড়ছে এমনটি নয়, নকল ও ক্লোন মোবাইল সেট কিনে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। আলোচনায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, মানুষের নিরাপত্তা স্বস্তির বিষয়টি নিশ্চিত করতে কাজ করছে সরকার। তাই আঙুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে মোবাইল সেটের IMEI নম্বর নিবন্ধনের কাজ শুরু হবে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যমগুলো। মৃত্যুদণ্ড কার্যকরের পরপরই খবরটি ব্রেকিং হিসেবে প্রচার করে যুক্তরাজ্যের প্রধান সংবাদ মাধ্যম BBC ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পরে তাদের প্রধান শিরোনাম হয় খবরটি। শিরোনামে বলা হয়, বাংলাদেশে 1971 সালে যুদ্ধাপরাধের দায়ে সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি। খবরে বলা হয়, পাকিস্তানের সাথে স্বাধীনতা যুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের দায়ে বিরোধী দলের 2 নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আল জাজিরার শিরোনাম, বাংলাদেশে 2 বিরোধী নেতার মৃত্যুদণ্ড কার্যকর। খবরে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা না পাওয়ায় ফাঁসিতে ঝোলানো হয়েছে শীর্ষ 2 বিরোধী দলীয় নেতাকে। মৃত্যুদণ্ড কার্যকরের পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তানের শিরোনাম, যুদ্ধাপরাধের দায়ে বিরোধী দলের 2 নেতার ফাঁসি কার্যকরের পর বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার। খবরটি গুরুত্বের সাথে প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। ইয়াহু নিউজ, AP, AFP, টাইমস অফ ইন্ডিয়া, NDTV, ইন্ডিয়া টুডে সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে খবরটি। এবারে ক্লেমন খেলার সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুক্রবার পর্দা উঠলেও BRB BPL এ ব্যাটে বলের উত্তেজনায় মেতে উঠতে প্রতীক্ষা আর কয়েক ঘন্টার। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর 2টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস। সন্ধ্যা 7:45টায় দ্বিতীয় ম্যাচে লড়বে ঢাকা ডায়নামাইট ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজি দলগুলোর। বিপিএলের তৃতীয় আসরে 5টি ফ্র্যাঞ্চাইজি নতুন। সেখানে তৃতীয় আসরে একমাত্র পুরনো ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব, সৌম্যর সাথে বিদেশি ক্রিকেটার মিসবাহ, ড্যারেন সামিদের নিয়ে গড়া শক্তিশালী দল রংপুর রাইডার্স। গত আসরে প্রথম খেলে পঞ্চম হওয়া দলটির এবারের লক্ষ্য টুর্নামেন্ট সেরা হওয়া। কোচ শেন জার্গেনসনের হাত ধরে সেই পথে এগিয়ে যেতে উদ্বোধনী ম্যাচে জয়ের দিকে তাকিয়ে রংপুর রাইডার্স। Victories, I think overall we got some really good players and hope so it just gel together and have a good combination and just perform well. These are the targets. Wherever you play, I think you want to prove yourself as a team and as a player. উদ্বোধনী ম্যাচে রংপুরের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস এবার নতুন ফ্র্যাঞ্চাইজি। আইকন তামিম ইকবাল, তিলকরাতে দিলশান সহ স্থানীয় ও বিদেশি ক্রিকেটার মিলে ভারসাম্যপূর্ণ দলটিও মুখিয়ে আছে প্রতিপক্ষের চ্যালেঞ্জে উপযুক্ত জবাব দিতে। ফরেন প্লেয়ার কিন্তু সবাই খেলার ভিতরে ছিল, তো আশা করি ওদের নিয়ে কোনো সমস্যা হবে না। আর আমরা লোকাল প্লেয়ার, আমরা তো আগে থেকে শুরু করেছি, আমরা সবাই খুব ভালো টাচে আছে, তো আমি আশাবাদী ইনশাআল্লাহ কালকে আমরা খুব ভালো ম্যাচ খেলব। বিপিএলে প্রথম 2 আসরে চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স ম্যাচ ফিক্সিং ইস্যুতে বাদ তৃতীয় আসরে। ঢাকার নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে বাড়তি চাপ নিয়ে মাঠে নামছে ডায়নামাইটস। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থারের তত্ত্বাবধানে আইকন নাসির হোসেনের
সাথে কার্টার মুস্তাফিজ আর কুমার সাঙ্গাকারা, রায়ান ডেস্কারদের সমন্বয়ে ফাইটিং দল গড়েছে তারা। প্রথম ম্যাচ থেকেই দলের গুরুদায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত মিস্টার কুল শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। You know, these days I'll probably learn a lot more from them. So it's a two-way street. I'm just looking for everyone to have a good time, enjoy their cricket, play good competitive, honest cricket on the field. নতুন ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বের দায়িত্ব গ্ল্যাডিয়ার্সদের সাবেক সফল অধিনায়ক মাশরাফি। তার সহযোদ্ধা ইমরুল কায়েস, লিটন দাওয়েদের সাথে বিদেশি স্যামুয়েলস, সুনীল নারিন, শোয়েব মালিকদের নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও স্বপ্ন দেখছে বড় কিছুর। প্রত্যেকটা টিমই মাঠের নামে জয়ের জন্য, আমরাও চেষ্টা করব এবং মাঠে নামবো জয়ের জন্য। বাকিটা আসলে যারা বেটার ক্রিকেট খেলবে তারাই আসলে ম্যাচ জিতবে, বাট এটা খেলার আগে বলা উচিত না যে আমরাই ম্যাচ জিতবো, বাট সবার টার্গেট থাকবে ম্যাচ জেতা। আমি আশা করি যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি অবশ্যই ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিততে পারবো। প্রথম দিনে হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের উত্তেজনা দিনে দিনে আরও বাড়বে প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিগুলোর। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পাইনিয়র ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। একসাথে সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি, লাশ পাঠানো হয়েছে চট্টগ্রাম ও ফরিদপুরে, গণজাগরণ মঞ্চের উল্লাস। ফাঁসির আগে সাকা মুজাহিদের পরিবারের শেষ দেখা, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন অস্বীকার। দেশের অগ্রযাত্রা যেন কেউ ব্যাহত করতে না পারে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান। 2 মাসেরও বেশি সময় পর লন্ডন থেকে ফিরেছেন খালেদা জিয়া। নেতাকর্মীদের বিমানবন্দরে প্রবেশে বাধা, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধস্তাধস্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন, বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।